এই সমস্ত দল বা শক্তি একজোট তারা নির্বাচনকামী ক্ষমতাধর দলগুলোর অল্প বিস্তর সংস্কার প্রস্তাব কোনোভাবেই মেনে নেবে। এই কথাটা আসলে একটু বিতর্কিত কথা, যে আমরা নির্বাচনকামী ক্ষমতাধর দল বলতে আমরা কি বুঝছি। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নিবন্ধন আমরা নিয়েছি বা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছি, তাদের মূল লক্ষ্যই ছিল কিন্তু আমরা নির্বাচনে অংশ নিব। হ্যাঁ, এখানে ক্ষমতাধর দল, নির্বাচনকামী দল, এই কথাটা রাজনৈতিক দলের লক্ষ্যই হচ্ছে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করার সুযোগ পাওয়া এবং জনগণের প্রতিফলন করানো। সুতরাং কোন রাজনৈতিক দল থেকে ট্যাগিং করা, আওয়ামী আমলে ট্যাগিং করা হয়তো, আমার বিরুদ্ধে গেলেই তুমি জঙ্গি, রাজাকার, দাড়ি টুপি থাকলেই তুমি হচ্ছে পাকিস্তান পন্থী, যে ট্যাগিং করা হতো, এই ট্যাগিং এর সংস্কৃতি থেকে আমরা আসলে বেরোতে পারছি না। তো নির্বাচনকামী ক্ষমতাধর দলগুলো মানে কি, এটা নিয়ে আমাদের আসলে প্রশ্ন রয়েছে। তো আরেকটা হচ্ছে যে সেক্রেটারি আমি যেটা বললাম যে ভোটাভুটি থেকে দূরে থাকার ব্যাপারটা পরিষ্কার না। প্রথমেই আমি বলেছি, দেখেন হাসিনা যদি 2014 সালে নির্বাচন হতো, একটা অন্তর্বর্তীমূলক গ্রহণযোগ্য নির্বাচন, হাসিনা 2014তেই শেষ। 2014তে বিনা ভোটে নির্বাচনে না আসলে এই 14 থেকে 24 আমিগামী নির্বাচন, নিশিরাতে নির্বাচন, গুম খুন, জুলাই গণহত্যা কোনোটাই হাসিনা করতে পারতো না। সুতরাং নির্বাচন থেকে জনগণকে দূরে রাখা হয়েছিল বলেই হাসিনা বিশাল ফ্যাসিবাদীতে পরিণত হয়েছিল। সুতরাং এই কথার আমি এটার সাথে একমত না। পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, আমার জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, একটা কথাই বলবো, সমঝোতা, ঐক্য, আপোষ সবকিছুই চলমান প্রক্রিয়া এবং ন্যূনতম জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত। এই যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে। আমি নিশ্চিত এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা বসে রয়েছি, বাইরে যারা রয়েছে, প্রত্যেকে আমরা এটা প্রতিবাদ জানাবো। তারা যদি মাঠে নামতে চায়, আমরা আবারও মাঠে নামবো। এর জন্য আলাদা করে সমঝোতার প্রয়োজন হবে না, কারণ দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে আমরা সকলেই একমত। এবং সংবিধানের মূল লক্ষ্য যেহেতু জনগণের মতামতকে প্রতিফলন করার জন্য অবিলম্বে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আমরা দাবি করছি এবং নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে একটি নতুন আগামী দিনের সংবিধান জনগণকে নির্বাচিত সংসদ উপহার দেবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ছিলাম বা চেষ্টা করছি একসাথে আন্দোলনে নামার, তখন একটা সংলাপে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে দিদার ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আর আজকে আমি এখানে একই রকম একটা আলোচনায়, যদিও একটু ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করতে এসেছি। তো সেই স্মৃতিটা মনে করেই আসলে শুরু করতে যাচ্ছি। উপস্থিত সভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাননীয় প্রধান সম্পাদক এবং জাতীয় নেতৃবৃন্দ, যেই লেখাটা মূল প্রবন্ধটা আসিফ ভাই এখানে উপস্থাপন করেছেন, আমি সম্ভবত লেখাটা প্রথম আলোতে একবার পড়েছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মী হিসেবে উনি ছাপিয়েছিলেন এবং লেখাটা সম্পর্কে আমার আগে একটু ধারণা ছিল। লেখাটা আমি পড়েছি প্রথম আলোতে, সম্ভবত এই মাসের শুরুতেই কোনো একদিন এটা পাবলিশ হয়েছিল লেখাটা। এখানে অনেকগুলো কথা রয়েছে যেগুলো আমি সংক্ষেপে, যে সময় সংক্ষিপ্ত, আমি কিছু কথা আলোচনা করব, আমাদের কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে সমঝোতা নিয়ে, সংস্কার নিয়ে আমি সবসময় যে কথাটা বলি সেটা একটু বলতে চাই। এটা আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার। দেখেন, সংস্কার এটা কোনো ইমারত নির্মাণ শিল্প না, যে আমি 5তলা বাড়ির নকশা করেছি, সামনে গেট থাকবে, উপরে গম্বুজ থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে, রং এটা হবে, আমার লাইটিং এভাবে হবে, এইটা আমি এতটুকু নির্মাণ করব, তারপরে আমি ছেলের বিয়ে দিব। ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, যে আমাদের বলছে যে আগে কতটুকু সংস্কার চাই, বেশি না কম চাই, এটা চলমান প্রক্রিয়া। দেখেন, থমাস জেফারসনের একটা কথা আমি সবসময় বলি, সংবিধান সংস্কারের ক্ষেত্রে থমাস জেফারসনের নাম আমরা সবাই জানি। তিনি বলেছিলেন যে কোনো সংবিধান 19 বছর এক্সিস্ট করে, মানে একটা সংবিধানকে সর্বোচ্চ 19 বছর পর্যন্ত আমরা ইন্ট্যাক্ট রাখতে পারি, এরপর এটাকে চেঞ্জ করতে হবে, তা না হলে এই সংবিধানটা অকার্যকর হয়ে যায়। তো সংবিধান, এই যে সংস্কারের কথা বললাম, মাইন্ডসেটের ব্যাপার, দেখেন কেন অকার্যকর হয়ে যায়। আমাদের যে ধরনের কমিশন গঠন করা হয়েছে, তাদের ভিতরে একটা সূক্ষ্ম প্রবণতা দেখছি সংবিধানকে বাইপাস করার। আমি এক্সিস্টিং সংবিধানের কথা বলি, এটা ভালো কি মন্দ সেই আলোচনায় যাচ্ছি না। স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা একটা অদ্ভুত প্রস্তাবনা নিয়ে আসছে, সেটা ডিটেলসে যাব না, আমি শুধু প্রস্তাবনাটা বলি। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান এবং মেয়র পদে সরাসরি ভোট হবে না এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে। আমি ঠিক জানি না তারা তাদের পরিচিত স্বজনের, আত্মীয় স্বজনের ভিতরে কেউ কখনো স্থানীয় সরকার নির্বাচন করেছেন কিনা, গিয়েছেন কিনা, গ্রামের চেয়ারম্যান মেম্বারদের আসলে এখন যারা রয়েছে রেজিস্ট্রি গত 3 বছরে কি পর্যায়ে রয়েছেন, স্নাতক পাস যারা করেন তারা আদৌ তাদের সাথে কানেক্টেড কিনা, আমি আলোচনায় যাচ্ছি না। তবে তারা এই কথাটা কেন এনেছেন সেটা আমি বলতে যাচ্ছি। তারা এনেছেন কি, মেম্বার যারা হবে, চেয়ারম্যান মেম্বার যারা হবে, তারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবে। মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা কি, যারা আমার গ্রামে যারা মহিলা মেম্বার আছে বা মেম্বার আছে, তারা কেউ 5 পাসও না, তাহলে যারা 5 পাসও না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা নির্বাচন করবে কোন স্নাতক ডিগ্রি মানসম্পন্ন, আইবিএ থেকে পাস করা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, মানে নাকি অক্সফোর্ড থেকে পাস করা, এইটা তারা মানদণ্ড কারা নির্ণয় করবে, গ্রামের মেম্বাররা। আচ্ছা, এই কাজটা তারা কেন করেছে? কারণ সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো শিক্ষার মানদণ্ড উল্লেখ নেই। যেহেতু শিক্ষার মানদণ্ড উল্লেখ নাই, আমাদের মানে পিএইচডি হোল্ডার সংস্কার কমিশনের প্রধানরা তারা
ঠিক করে বের করেছেন যে সংবিধানকে আমরা এইভাবে বাইপাস করতে পারি, যেহেতু সংবিধানে শিক্ষার মানদণ্ড উল্লেখ নাই, তাহলে পরোক্ষ ভোটের মাধ্যমে আমরা যদি করতে পারি তাহলে হয়তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে দেখেন, যার যত শিক্ষাগত যোগ্যতা বেশি, যার বুদ্ধি বেশি, হ্যাঁ আকল একটু আছে, সে চাইলেই কিন্তু যত সুন্দর সংবিধানই হোক না কেন তাকে বাইপাস করতে পারে বা একটা ফাঁক ফোকর আবিষ্কার করে নিতে পারে। সো এটা আসলে মাইন্ডসেটের ব্যাপার। আচ্ছা, এখন আমি কিছু কথা বলতে চাই। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে আমাদের এই যারা মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখানে একটা সমঝোতা পরিষদের কথা উল্লেখ করেছেন, যেখানে একটা কথা রয়েছে যে সমঝোতা পরিষদ সাধারণত ভোটাভুটিকে এড়িয়ে যেতে পারবে। আমি আসলে এই পয়েন্টটা বুঝলাম না। ভোটাভুটি মানে আমরা গণভোটকে বিরোধিতা করছি না নির্বাচনের বিরোধিতা করছি, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তবে বিশ্বের যেখানে যেখানে সংবিধান সংস্কার হয়েছে গত 30 বছরই, আমরা যদি গত 3-4 বছরের ইতিহাসে দেখি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। উজবেকিস্তানে 2023 সালের মে মাসের 1 তারিখে নতুন সংবিধান গ্রহণ করা হয় এবং সেখানে রেফারেন্ডাম নেওয়া হয়েছে। রেফারেন্ডামে 90% পিপল ভোট দিয়েছে যে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। 2024 সালে সর্বশেষ সম্ভবত 2024 সালে মার্চ মাসে, মার্চের 25 তারিখে, হ্যাঁ, প্রগতে নতুন সংবিধানের মাধ্যমে তারা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে গিয়েছে। এই যত ঘটনা ঘটেছে সংবিধান সংস্কারে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি বা রেফারেন্ডামের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে, এসি রুমে বসে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর ভিতরে আলোচনা বা তাদের মতামতকে প্রতিফলন করে না। এই বিষয়টা মনে রাখা প্রয়োজন। ভোট ছাড়া জনগণকে বাদ দিয়ে সংবিধান গ্রহণ করেছিল কুখ্যাত হিটলার। এখন বিখ্যাত বলবো না, কুখ্যাত বলবো না, আপনাদের ব্যাপার হিটলার। আমি তার আগে বলি, দেশের নাগরিকরাই হলো, আমরা মনে করি দেশের নাগরিকরাই হলো সংবিধানের মূল লক্ষ্য। কারণ সংবিধানের মূল লক্ষ্য থাকবে দেশের প্রত্যেকটা নাগরিককে সার্ভ করা এবং এই জনগণকে অ্যাকোমোডেট করার একমাত্র পথ হলো নির্বাচিত সংসদ। নির্বাচিত সংসদ ছাড়া কখনো আপনি সংবিধানে নতুন সংবিধান গ্রহণ করেন বা সংস্কার করেন, কখনোই আপনি জনগণের পূর্ণ মতের প্রতিফলন ঘটাতে পারবেন না। হিটলার কি করেছিল? 1933-তে ভাইমার প্রজাতন্ত্রের সোশ্যাল ডেমোক্র্যাটদেরকে সে মোটামুটি একটা ম্যানেজ করে ফেলেছিল এবং তারাও অ্যাকসেপ্ট করেছিল হিটলারকে, যে সে একটা মাত্র কর্পোরাল ছিল, প্রথম বিশ্বযুদ্ধে আহত একজন কর্পোরাল, একে ম্যানেজ করা মনে হয় খুব বেশি কঠিন হবে না। কিন্তু হিটলার তো ব্যাপক সেনা ছিল, সে এমন ভাবে সংবিধান গ্রহণ করলো যাতে পুরো একচ্ছত্র ক্ষমতা তার কাছে চলে আসে। তার ফলও আমরা দেখেছি। দেখেন 1948-এ জাপান কিন্তু একটা কি ছিল, দিছিল, কারণ সেই জাপানের সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হয়েছিল। সুতরাং আমরা মনে করি সমঝোতার সবচেয়ে বড় উপায় হলো একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা, যেখানে জনমতের প্রতিফলন ঘটবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংবিধান সংস্কার বা সংবিধান পুনর্লিখন, আপনারা যেটাই আমরা যেভাবেই বলি না কেন, সেই বিষয়ে একমত হবে। আমরা যখন হাসিনা বিরোধী এক দফা আন্দোলন করেছিলাম, এখানে অনেক দলই আমরা সেখানে উপস্থিত রয়েছি, আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা 31 দফাও দেওয়া হয়েছিল, যার প্রথমেই ছিল সংবিধান সংস্কার করা। আমরা কিন্তু ন্যূনতম একটা ঐক্যমতে যেই কিন্তু আমরা আন্দোলনটা নেমেছিলাম। জুলাই বিপ্লব যদি না হতো, আমরা যদি 28 অক্টোবর জিতে যেতাম, তাহলে কিন্তু নির্বাচন হতো, তার প্রেক্ষিতেই কিন্তু এই সংস্কারগুলো আমরা করতাম। এখন কেন নির্বাচন থেকে আমরা দূরে যাওয়ার চেষ্টা অনেকে করছি, সে বিষয়ে আমার আসলে অবজারভেশন রয়েছে, আমাদের দলের পক্ষ থেকেও রয়েছে। আমরা মনে করি নির্বাচন ছাড়া বর্তমান যে সংকটগুলো রয়েছে সেগুলোও সম্ভব না উত্তরণ করার এবং সংবিধানেও জনমতের প্রতিফলন ঘটানো সম্ভব না। আমি আজকের এই মূল প্রবন্ধের আরেকটা বিষয়ে কথা বলবো। আমরা চালাতে পারছি না, আমাদের সাথে সংগতিপূর্ণ নয়, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাধা, গণতন্ত্রের ক্ষেত্রে বাধা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের দাবি আদায়ের ক্ষেত্রে বাধা, শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাধা, প্রত্যেকটি আমরা ছুঁড়ে ফেলে ওইখানে যেটি যুগের সাথে তাল মিলিয়ে যেটি প্রয়োজন সেটি আমরা সংযোগ করতে চাই। আমরা ভাষাটা সবাই মিলে সুন্দর শালীন ভাষাতে রূপদান করি, আমরা পরস্পর হানাহানি না করি, কারণ এই হানাহানি করতে গিয়ে আমরা 53 বছর জাতিকে অনেক অনেক দূরে পিছিয়ে দিয়েছি। আমরা যদি প্রত্যেকটি সময়ে এই হানাহানি করি, দলাদলি করি, অমুক দল এটা বলেছে সুতরাং এটি মানা যাবে না, অমুক দল এটি করতে চাচ্ছে সুতরাং এটি করা যাবে না, আমি আহ্বান রাখবো আজকের যে সমঝোতা সংলাপ এটি বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সংবিধান সংস্কার অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। সেটি প্রয়োজনে আমাদের এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন তাকে আহ্বান জানাবো, আপনি যারা সংবিধান বিশেষজ্ঞ
যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন সবাইকে নিয়ে বসে সুন্দরভাবে সমঝোতার ভিত্তিতে একটি সংস্কার করুন। তা না হলে প্রশ্ন উঠেছে যে সম্ভব কি, আমি হয়তো মনে করব, আপনি মনে করতে পারেন সম্ভব। কিভাবে সম্ভব? ৭২-এ যে সংবিধানটি রচিত হয়েছিল সেটি কি সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে হয়েছিল? এটি আমার একটি প্রশ্ন রইল। তারপরেও সেই সংবিধান গৃহীত হয়েছিল, বাংলাদেশে সংবিধান চলেছে, বিভিন্ন সময় কাটাছেঁড়াও করা হয়েছে। আবার এখন যে সরকার অন্তর্বর্তীকালীন বলি, যে সরকার তারা ক্ষমতা আছেন, হয়তো তারা কুটচালের মাধ্যমে বিভিন্ন ভাবে যদি মনে করে যে আমাদের যারা অংশীজন এই আন্দোলনের আমাদেরকে সাথে নেবেন না, তাহলে হয়তো আপনারা একটা সংস্কার করতে পারবেন, জাতির ঘাড়ে চাপিয়েও দিতে পারবেন, কিন্তু সেটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কি করবে না সেটি একটি প্রশ্ন দেখা দেবে। হয়তো আপনারা যেটি চাপানোর চেষ্টা করবেন, আবার আমাদের পূর্বের মতো মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, রক্ত দিতে হবে, আবার আন্দোলন করতে হবে, তাহলে তো কোনো সমাধান হলো না। এই জন্য আমি আহ্বান করব, আপনারা জাতির কাঁধে কোনো কিছু চাপিয়ে না দিয়ে সমঝোতার মাধ্যমে, সংলাপের মাধ্যমে যুগ উপযোগী সংবিধান আগামী দিনে বাংলাদেশের মানুষ পাবে, সেই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।